Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, চমৎকার আছো। তো গাইস, আজকে আমরা ক্রাইম এন্ড পানিশমেন্ট এই নভেলটার ক্রিটিক্যাল সামারি নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরুতেই বলে রাখি, ক্রাইম এন্ড পানিশমেন্ট এই নভেলটার বেশ কিছু কোয়েশ্চেনের উপর লেকচারস থাকবে, সেগুলো দেখে নেবে এবং এই নভেলটার অলরেডি ক্যারেক্টার্স, থিমস এবং সেটিং এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওটা দেখে নেবে, তাহলে কনসেপশন আরো অনেক বেশি ক্লিয়ার হবে। তো ক্রিটিক্যাল সামারি আলোচনা করার পূর্বে নভেল এবং নভেলিস্ট সম্পর্কে কিছু কথা জেনে নিই। তো গাইস, এই নভেলটা লিখেছেন রাশিয়ান একজন ফেমাস নভেলিস্ট, তার নাম হচ্ছে ফিওদর দস্তয়েভস্কি। ফিওদর দস্তয়েভস্কির লাইফ ডিউরেশন হচ্ছে 1821 to 1888। ফিওদর দস্তয়েভস্কি আসলে এই নভেলটা যখন লিখে তখন সে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল, ডাঙ্কার্ড প্রজেক্ট নিয়ে একটা নভেল নিয়ে কাজ করছিল। তো এই সময়তে বিশ্ব আলোড়ন ব্যাপী একটা ঘটনা ঘটে 1865-এ। 1865 সালে একটা বিশ্ব আলোড়নকারী ঘটনা ঘটেছিল। সেটা কি, যে ফ্রান্সের একজন মার্ডারার অ্যান্ড উড বি পোয়েট, তার নাম হচ্ছে পিয়ারে ফ্রান্সকোয়া লেসনেয়ার। এই পিয়ারে ফ্রান্সকোয়া লেসনেয়ার জোড়া খুন করে চায়নাতে পালিয়ে এসেছিল। এই ঘটনায় কিন্তু দস্তয়েভস্কিকে এই ক্রাইম এন্ড পানিশমেন্ট এই নভেলটার আইডিয়াটা দিয়েছিল। তো গাইস, এই নভেলটা প্রকাশ করা হয়েছিল 1866 সালে সর্বপ্রথম, এর পরবর্তীতে 1867-এ। তো আমরা ক্রিটিক্যাল সামারি নিয়ে আলোচনা করার আগে আরো একটা বিষয় জানিয়ে দিই, ইটস এ ভেরি লং নভেল, অনেক বড় একটা নভেল। এখানে মূলত ইপিলগ সহ 7টা পার্ট রয়েছে এবং প্রত্যেকটা পার্টে মোর দ্যান 1 চ্যাপ্টার্স সেই চ্যাপ্টারগুলো রয়েছে। তো আমি তোমাদেরকে মোটামুটি একটা মেইন পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি এখানে ক্রিটিক্যাল সামারির মধ্যে। তো এখানে দেখো যে নভেলটার সেটিং যেভাবে শুরু হচ্ছে বা স্টার্টিং যেভাবে হচ্ছে, সেটা হচ্ছে এসটি পিটার্সবার্গ, জুলাই মাস। এই জুলাই মাসের উত্তপ্ত গরমের মধ্যে আমাদের এই নভেলের যে প্রোটাগনিস্ট, তার নাম হচ্ছে রাসকোলনিকভ, একজন 23 বছরের একজন এক্স ল স্টুডেন্ট। সে খুব হতাশ, তার জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্য নাই, তার দারিদ্রতা তাকে মানে কি কুরে কুরে খাচ্ছে, সে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। তার পিতার একটা রিং তার কাছে ছিল 1 মাস আগে, সে সেটাও বন্দুক দিয়ে খেয়ে ফেলেছে। এইভাবে তার জীবনটা একটা হতাশ ব্যঞ্জক পরিবেশের মাধ্যমে এই নভেলটা স্টার্ট হচ্ছে। আর তখন সে সেখান থেকে একটা ঘড়ি নিয়ে এই পন ব্রোকার, যার কাছে রিংটা বন্ধক দিয়েছিল, 1 মাস পার হয়ে গিয়েছে, রিংটাকে উঠাতে পারেনি, তো একটা ঘড়ি নিয়ে আসে। যে ঘড়িটা নিয়ে আসার কারণ হচ্ছে যে এই রিংটা তোলার জন্য আরো কিছুদিন সে সময় নেবে এবং ঘড়িটা বন্ধক রেখে আরো কিছু সে টাকা নিবে। রাশিয়ান মুদ্রার নাম হচ্ছে রুবলস। তো আরো কিছু সে রুবলস নিবে, রুবলস নিয়ে কি করবে, সে তার জীবনটাকে ট্র্যাক করবে। তো সে এই আশা নিয়ে এই পন্ড ব্রোকারের কাছে আসে, আর এই পন্ড ব্রোকারের নাম হচ্ছে গাইস অ্যালিওনা। তো অ্যালিওনার কাছে এসে ঘড়িটা দিয়ে সে বলে আমাকে 5 রুবলস দেওয়া হোক, কিন্তু অ্যালিওনা, এবং সে সময় চায়, কিন্তু অ্যালিওনা পরবর্তী কি করে, ওই রিং এর সুদ কেটে তাকে সামান্য 1 টাকা কয়েক পয়সা, অর্থাৎ 1 রুবল সাম হেপক্স এগুলো দেয় আর কি। তো এতে সে খুব ক্ষিপ্ত হয়ে যায় যে এটা কি ধরনের আচরণ, হোয়াট টাইপ অফ বিহেভিয়ার। আর এখান থেকেই কিন্তু সে মানে এই তার মধ্যে কমিটমেন্ট আসে যে এই মহিলাকে হত্যার মাধ্যমেই আমি যদি আমার এই ভাগ্যের পরিবর্তন করতে পারতাম তাহলে মনে হয় সবচাইতে ভালো হতো। তো যাই হোক, এইভাবে সে এখান থেকে চলে গেল। যেতে যেতে সে 2 দিন থেকে তেমন ভালো কিছু খায়নি, এই কারণে একটা ট্যাভার্নে গিয়ে একটা ঠান্ডা বিয়ার খেলো। বিয়ার খেয়ে যে টেবিলে বসে খাচ্ছিল, ওই টেবিলে আরেকজন মাতাল ডাঙ্কার্ড, তার নাম হচ্ছে মার্মেলেডভ, একজন বয়স্ক ডাঙ্কার্ড, সে বসেছিল এবং সে বলছে যে আমি একজন সরকারি কর্মচারী। মার্মেলেডভ যখন রেসকলনিকভের সাথে পরিচিত হচ্ছে, তখন বলছে আমি একজন সরকারি কর্মচারী ছিলাম, এখন আমার চাকরিটা নেই, আপনি কি কোনো সরকারি চাকরি করেন? তো এটা শুনে, এই ধরনের প্রশ্ন শুনে রাসকলনিকভ মানে তার মধ্যে একটা হেজিটেশন কাজ করলো যে হোয়াট এ ম্যানার। তো যাই হোক, এই মার্মেলেডভ এই প্রথম সাক্ষাতেই রাসকলনিকভের সাথে তার পুরো লাইফ স্টোরিটাকে কি করে ফেললো, একবারে শেয়ার করে ফেললো। এবং সে মার্মেলেডভ কিন্তু রাসকলনিকভকে বলল যে আমি কিন্তু বেশ একটা ডাঙ্কার্ড, আর আমি এই মদ পান করি আমার দুঃখটাকে ভোলার জন্য। আমি প্রথমে একটা বিয়ে করেছিলাম, সেই বিয়ে থেকে আমার একটা কন্যা সন্তান হয়, তার নাম হচ্ছে সোনিয়া। এই আমার চাকরি চলে যাওয়ার ফলে সোনিয়াকে কি করতে হয়, এই প্রস্টিটিউশন বিজনেসে নামতে হয় পরিবারকে সাপোর্ট করার জন্য। আর আমি কিছুদিন আগে একটা চাকরি পেয়েছি, 1 সপ্তাহ কাজ করে
23 রুবল সামথিং পেয়েছিলাম। তো ওই টাকাটা আমার বউর কাছে এনে দিয়েছি। তো পরের দিন সকালবেলা ওই টাকা চুরি করে নিয়ে এসে মদ খেয়ে সব ফুরিয়ে দিয়েছি। এতে বউ আমাকে খুব মারছে, চুল ধরে ঘাট ধরে বের করে দিয়েছে। এরকম বিভিন্ন ধরনের হাস্যরসাত্মক কথা যখন বলছিল গাইস, তখন কিন্তু টেভার্নের সবাই তার দিকে তাকিয়ে হাসছিল। বাট দিস ইজ ভেরি ট্র্যাজিক ওয়ান। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার রাশিয়ান সোসাইটিতে এ ধরনের একটা পারিপার্শ্বিক অবস্থা। তো এইভাবে রাসকলনিকভ তার মানসিক সংকটের মধ্যে এবং যন্ত্রণার মধ্য দিয়েই জীবন কাটাচ্ছে, অতিবাহিত করছে, এবং সে কমিট করে নিয়েছে যে এই মহিলা পর্ন ব্রোকার অ্যালিওনা, তাকে আমি হত্যা করব, এছাড়া আর কোনো উপায় নেই। তো আরো একদিন এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে তার এই ইচ্ছা শক্তি আরো মোটিভেশনে পরিণত হলো অন্য একদিন ট্যাভার্নের একটা কনভারসেশন থেকে, যেখানে একজন অফিসার এবং একজন স্টুডেন্ট এই অ্যালিওনা সম্পর্কে আলোচনা করছিল নেগেটিভলি, এবং স্টুডেন্ট এই ফিলোসফিক মতামত দিচ্ছিল যে অ্যালিওনাকে যদি কেউ হত্যা করে তার সম্পদগুলো মানবতার কল্যাণে ব্যবহার করতো তাহলে এটা সবচেয়ে উৎকৃষ্ট হতো। এই কো ইনসিডেন্টসের মাধ্যমে কিন্তু মোটিভেশনাল টার্মটা ক্লিয়ার করেছেন দস্তায়েভস্কি রাসকলনিকভের, যে তুমি একে মার্ডার করো, দেয়ার ইজ নো প্রবলেম। তারপর থেকে রাসকলনিকভ মার্ডার করার জন্য উপযুক্ত টাইম খুঁজছিল, এবং সে উপযুক্ত টাইমও পেয়ে যায়, কারণ অ্যালিওনার সাথে তার হাফ সিস্টার থাকতো, তার নাম হচ্ছে লাইজাভেরা। লাইজাভেরাকে সে দেখলো যে একজন ট্রেডম্যানের সাথে কথা বলছে, আর আগামীকালকে সে 7টা থেকে 8টা পর্যন্ত পোন বিজনেসে ব্যস্ত থাকবে, যার কারণে রাসকলনিকভ সিদ্ধান্ত নিয়ে নিল যে আগামীকালকে 7টা থেকে 8টার মধ্যে অ্যালিওনাকে আমি হত্যা করে কি করব, তার সম্পদ লুট করে নিয়ে আমি আমার ভাগ্যের পরিবর্তন করব। তো গাইস, পরের দিন সে একটা কুড়াল নিয়ে অ্যালিওনার অ্যাপার্টমেন্টে চলে গেল। অ্যালিওনা যে বিল্ডিংটাতে থাকতো সেই বিল্ডিং এর 4th ফ্লোরে অ্যালিওনার অ্যাপার্টমেন্ট, এবং সেখানে গিয়ে ঘরের মধ্যে ঢুকেই রাসকলনিকভ কিন্তু অ্যালিওনাকে সজোরে আঘাত করে কুড়াল দিয়ে মাথার উপরে, এবং 2বার সে আঘাত করে। এতে অ্যালিওনার মৃত্যু হয়ে যায়। এবং সে যখন টাকা পয়সা লুট করছিল, সামান্য পরিমাণ লুট করা হয়েছে, ওই সময়তে লাইজাভেটা অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে প্রচুর পরিমাণে শোক, তাপ, বিলাপ এগুলো করতে শুরু করে দেয়। আর তারপরে রাসকলনিকভ কি করে, তাকেও হত্যা করতে হয়, কারণ এখানে নভেলিস্ট এটা দেখিয়েছে যখন একটা হত্যা বা একটা অপরাধ শুরু হয় তখন অপরাধের সিরিজ শুরু হয়ে যায় ওই অপরাধটাকে ঢাকার জন্য। আর এর ফলশ্রুতিতেই ইনোসেন্ট একটা মেয়ে লাইজাভেরা, তাকে কিন্তু হত্যা করতে হলো রাসকলনিকভকে। তো গাইস, এখান থেকে রাসকলনিকভ জানে বেঁচে চলে গেল, তাকে কেউ ধরতে পারলো না। কিন্তু তার অ্যাপার্টমেন্টে যাওয়ার পরে শুরু হলো তার মেন্টাল অ্যাঙ্গুইশ, এবং সে এত বেশি চিন্তিত হয়ে গেল এই অপরাধের ফলে যে তার যন্ত্রণা এটা আর সীমানা থাকলো না, এটা সীমানা ছাড়িয়ে চলে গেল, এবং সে মেন্টাল অ্যাঙ্গুইশটা সহ্য করতে পারছিল না, যার কারণে সে মনে করছিল যে আমি এই ঘটনাটাকে স্বীকার করব। তো প্রথম দিকে এটা মনে করেনি। তো এখানে এই যে রাসকলনিকভের যে ল্যান্ডলেডি, এ আবার কি করেছে, পুলিশের কাছে কেস করছে, 115 রুবেলস পাবে, যার কারণে কেস করেছে। এই অপরাধ সংঘটিত হওয়ার পরে রাসকলনিকভকে পুলিশ ব্যুরো থেকে কল করেছে যে আপনাকে পুলিশ স্টেশনে আসতে হবে। তো রাসকলনিকভ ওখানে যাচ্ছে আর ভাবছে যে আমি তো ধরা খেয়ে গেছি। কিন্তু সে পুলিশ ব্যুরোতে গিয়ে জানতে পারে যে মার্ডারের জন্য তাকে ডাকা হয়নি, তার ল্যান্ডলেডি কি করেছে, তাকে হচ্ছে কেস করেছে যে 115 রুবেলস যেন পুলিশরা তাকে তার কাছ থেকে উদ্ধার করে দেয়। এটা কোনো রকমের একটা ওয়ার্নিং দিয়ে তাকে ব্যুরো থেকে পাঠিয়ে দেওয়া হয়। সে ব্যুরো থেকে এসে এত বেশি অসুস্থ হয়ে পড়ে যে সে হ্যালুসিনেট, তার ভুলভাল দেখা শুরু হয়ে যায়। এবং এই অসুস্থতার সময়ে এই দুরবস্থাতেই কিন্তু তার পাশে এসে দাঁড়ায় হচ্ছে তার বন্ধু রাজমেখিয়ান। গাইজ, আমি আগেই বলছি যে অনেক কিছু বলতে পারছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তবে কোয়েশ্চেনগুলো যে ডিসকাস করেছি এই সবগুলো দেখলেই কিন্তু তোমরা ভিডিওটা একবারে পুরো সামারিটাই পাবে। তাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা এটা দেখে নিবে। তো রাজমেখাইন তাকে সাহায্য করছে, তার সেবা শুশ্রূষা করছে, এবং সে 4 দিন অসুস্থ থাকার পরে, সেন্সলেস থাকার পরে তার সেন্স যখন ফিরে আসে, তখন কিন্তু এই রাসকলনিকভকে তার মা 35 রুবেলস পাঠিয়েছে। আর এই টাকাটা নিয়ে সে রিকভার করার চেষ্টা করে, সংগ্রাম করে। বাট ফাইনালি সে সংগ্রাম করতে করতে যখন ব্যর্থ হয় তার মেন্টাল অ্যাঙ্গুইশের কাছে,
তখন কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে আমি পুলিশ ব্যুরোতে গিয়ে সবকিছু স্বীকার করে দেব। এই সিদ্ধান্ত নিয়ে সে পুলিশ ব্যুরোর দিকেই যাচ্ছিল, ওই সময়তে আবার একটা কোইন্সিডেন্স ঘটে এই নভেলটার, যেটা নভেলের অ্যাকশনটাকে আবার চেঞ্জ করে দেয়। কারণ মার্মেলেইড অফ যে নাটক নভেলের শুরুতে রেসকলনিকভের সাথে সাক্ষাৎ হলো, এই মার্মেলেইড অফের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ক্যারেজ একটা গাড়ির সাথে ধাক্কা লেগেছে অ্যান্ড মর্টালি উন্ডেড, খুব মৃতপ্রায় অবস্থা। তো মার্মেলেইড অফকে বাঁচাতে গিয়ে রেসকলনিকভের সাক্ষাৎ হলো এই নভেলের হিরোইন সনিয়ার সাথে। আর এই সনিয়ার সাথে সাক্ষাৎ হওয়ার পরে পরবর্তীতে রিলেশনশিপটা অনেক দূর পর্যন্ত গড়ালো বা শেষ পর্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল হলো। তো এইভাবে মেন্টাল অ্যাঙ্গুইশের মধ্য দিয়ে রেসকলনিকভ তার জীবনটাকে অতিবাহিত করছিল। তো হঠাৎ করে এই মার্মেলাইডফের মৃত্যুর পরে তার যে পোস্ট ফিউনারেল ব্যানকুয়েট, যেটাকে আমরা ভয়তা বলতে পারি বা চাদ্য বলতে পারি, এই চাদ্য খেতে যেদিন গেল সেদিন সেখানে গিয়ে একটা অত্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটলো যে সনিয়াকে লুজিন হচ্ছে একজন 45 ইয়ার্স ওল্ড লয়ার, ওয়েল অফ লয়ার, একজন স্বচ্ছ লয়ার, যে দানিয়াকে অর্থাৎ রেসকলনিকভের বোনকে বিয়ে করে এক্সপ্লয়েট করতে চায়। এ সোনিয়াকে চোর সাব্যস্ত করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লুজিন সোনিয়াকে চোর সাব্যস্ত করতে পারে না। আর এখানে এই সোনিয়ার কাছে কিন্তু রেসকলনিকভ তার অপরাধটাকে স্বীকার করে। আর সোনিয়ার কাছে অপরাধ যখন সে স্বীকার করে, তো পাশ থেকে আরো একটা ইম্পর্টেন্ট কোইন্সিডেন্স, যেটার মাধ্যমে দেখানো হয়েছে যে আরো একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে শ্রীত্রি গেল অফ কিন্তু এটা শুনে নেয়, এবং শ্রীত্রি গেল অফ এটা শুনে দানিয়াকে এক্সপ্লয়েট করার জন্য সকল প্রকারের স্টেপ নেয়। এভাবে হ্যাপহেজার্ড মেন্টাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মেন্টাল সাফারিংস প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে রয়েছে, এটা দেখানো হয়েছে। এর পরবর্তীতে কি দাঁড়ালো, রেসকলনিকভ তার মানসিক যন্ত্রণা যখন সে সহ্যই করতে পারছিল না, তখন পুলিশ ব্যুরোতে গিয়ে সে সরাসরি বলে দিল যে আমি কিন্তু এই দুইটা মার্ডার আমি নিজেই করেছি। আর এটাও আইরনিক একটা ব্যাপার, ইপিলগে দেখানো হয়েছে যে এই ফ্র্যাঙ্ক কনফেশনের ফলে এই পুলিশ ব্যুরোতে এর শাস্তিটা মাত্র 8 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, এবং তাকে সাইবেরিয়াতে কি করা হয়, ট্রান্সফার করা হয়। সাইবেরিয়ার একটা প্রিজনে তাকে 8 বছর সশ্রম কারাদণ্ড খাটতে হবে। এখানে দানিয়া এবং রাজমেখিয়ান এরা দুজন বিয়ে করে সাইবেরিয়াতে শিফট হওয়ার জন্য পদক্ষেপ নেয়, কিন্তু রেসকলনিকভের মা হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যাওয়ার কারণে তারা যেতে পারে না। কিন্তু সোনিয়া রেসকলনিকভের পিছু নিয়ে সাইবেরিয়াতে যায় এবং তার ভালোবাসা দিয়ে রেসকলনিকভকে মুক্তি দেয়, এবং তার মধ্যে রিজেনারেশন অ্যান্ড রিডাম্পশনটা ঘটে। তো আশা করছি তোমাদের কনসেপশন প্রিটি ক্লিয়ার, কারণ এখানে অনেক কিছু আমি বলতে পারিনি। তো বাকি লেকচারগুলো দেখবে, তাহলে কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী লেকচার পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড ডে।